আজকে আমরা চলে এসেছি একটা চাইনিজ দোকানে, যেখান থেকে করবো রাতের ডিনার। নিয়েছি ডাম্পলিং, ফ্রাইড প্রন, সাথে ছিল চাউমিন, আর ওইদিকে নিয়েছিলাম একটা জেলাটো। কি অসাধারণ ছিল। আর সকালে চলে এসেছি ভ্যাটিকান সিটিতে, পৃথিবীর সব থেকে ক্ষুদ্রতম দেশ। ঘুরে দেখলাম কয়েক মিনিটের মধ্যেই। হ্যালো এভরিওয়ান, আমি শাইনি। লাইফ অ্যান্ড বিয়ন্ড উইথ শাইনি ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। দেখে মনে হচ্ছে আমি চীনে চলে গিয়েছি। আরে না না, চীনে না, আমরা গেছিলাম আজকে একটি চাইনিজ রেস্টুরেন্টে, যেখানেই ভাবলাম রাতের ডিনারটা সেরে নেব। খাবার খাওয়ার সময় কোন দোকানটাতে যাব সেটাই ঠিক করতে পারছিলাম না। এত অপশন থাকলে যা হয় আর কি। তারপরে শেষে ডিসাইড করলাম যে এটিতেই যাওয়া যাক। আসার পরে আমি প্রথমেই অর্ডার করেছিলাম চিকেন ডাম্পলিং, যেগুলো দেখতে তো খুবই সুন্দর। দেখা যাক খেতে কেমন হয়। এখান থেকে দুটো ডাম্পলিং বা মোমো যাই বলুন না কেন নিয়ে নিই, দেখি তো কেমন হয়েছে খেতে। তবে দেখে মনে হচ্ছে ভালোই হবে। ডিজাইনটি তো বেশ সুন্দর করেছে, আর প্লেটগুলো একদম যেন নিয়ে এসছে ওনারা। এই 4টে মোমোর দাম ছিল 3 ইউরো মতো, মানে ভারতীয় টাকায় 270 টাকা। তবে ইটালি নেদারল্যান্ডসের থেকে অনেক সস্তা। মোমোর মধ্যে স্টাফিং কিন্তু বেশ ভরে ভরে অনেকটাই দিয়েছেন ওনারা, আর মোমোটা বেশ ওয়েল কুকড ছিল। চলুন খাই তাহলে। এরপরে আমি অর্ডার করেছি একটা চিকেনের স্প্যাগেটি, যেটিও খেতে বেশ গরম আর সুস্বাদু ছিল। প্রথমেই একটু টেস্ট করছিলাম। চাউমিনের প্লেটটার দাম নিল 8 ইউরো মতো, মানে ভারতীয় টাকায় এক প্লেট চাউমিনের দাম 720 টাকা। হ্যাঁ, আমি এটাকে চাউমিনই বলবো। ওইদিকে অর্ডার করেছিল স্ট্রিম ফ্রাই উইথ স্কুইড। ও এইসব সামুদ্রিক খাবার খেতে বেশ পছন্দ করে। আমি আবার এইসব খেতে একদমই পছন্দ করি না। তবে আমি টেস্ট করেছিলাম, মন্দ ছিল না। খাবার যে খুবই সুন্দর সুস্বাদু ছিল বলবো না, তবে এখানে এর থেকে ভালো এক্সপেক্টও করা যায় না। কিন্তু ওই রাইস পাপড় যেটা দিয়েছিল ওটি আমার সব থেকে ভালো লেগেছে। তবে এত খাবার সব কিছুতে বিল হয়েছিল 20 ইউরো, মানে ভারতীয় টাকা 1800 টাকার মতো। তবে এই খাবারই যদি আমরা নেদারল্যান্ডসে বিল করতে যেতাম, তাহলে হয়তো 50 ইউরো হয়ে যেত। এই ছিল আজকে আমাদের ডিনার মেনু। খুব একটা যে আমার ভালো লেগেছে বলবো না, তবে ঠিক আছে, নতুন কিছু এক্সপিরিয়েন্স তো হলো। চাইনিজ ফুড এমনিতে খুবই ভালোবাসি, হয়তো ইন্দো চাইনিজ, অরিজিনাল চাইনিজ দিয়ে দেওয়ার পর সেটি আর ভালো লাগছে না। রেস্টুরেন্ট থেকে বেরিয়েই আমি চলে এসেছিলাম এখানকার একটি আইসক্রিমের দোকানে। জেলাটো হলো পুরো ইতালির মধ্যে সব থেকে বিখ্যাত খাবারের মধ্যে একটি। পুরো পৃথিবীতে যত জেলাটো পাওয়া যায় সব থেকে টেস্টি নাকি এখানেই হয়। তাই এখান থেকে আমি একটি আইসক্রিমও নিয়ে নিলাম, যেটি যেমন দেখতে সুন্দর তেমন ছিল খেতে। অসাধারণ স্বাদের ছিল। এটির দাম নিয়েছিল 3 ইউরো, আর 3টে সেকশনে আমি ভাগ করেছিলাম। এতটাই পরিমাণে দিয়ে দিয়েছিল যে আমি হোটেল রুমে এসে বসে খেয়েও শেষ করতে পারছিলাম না। রাত্রেবেলায় ঘুমোলাম ইটালিতে, আর সকালবেলায় উঠেই চলে এসেছি পৃথিবীর সবচেয়ে ছোট্টতম দেশ। বুঝতেই পারছেন কোন দেশের কথা বলছি, ভ্যাটিকান সিটিতে। অনেক বড় লম্বা লাইন পার করে অনেক কষ্টে আমরা ভ্যাটিকান সিটির মধ্যে আসতে পারলাম। আজকে আবার এখানে পোপের এক বিশেষ কিছু অনুষ্ঠান আছে, যার জন্যে প্রচণ্ড ভিড়। চারিদিকে লোকে লোকারণ্য হয়ে রয়েছে। তার মধ্যে যে কোনো রকমে ঢুকতে পেরেছি, সকাল বলেই সম্ভব হয়েছে। 10:30টার সময় আজকে পোপ আসবেন সবার সাথে দেখা করতে। যেহেতু পোপ নতুনভাবে হয়েছেন, তাই আজকে তার এখানে ইনগরেশন ডে আছে বলতে পারেন। সে আসবে, তাই এখানে লোকের ভিড় উপচে পড়েছে। চারিদিকে পুলিশ প্রোটেকশন। আজকে তাই সেন্ট ব্যাসিলিকাতে যাওয়ার কোনো উপায় নেই,
তাই আমরা এই ভ্যাটিকান সিটির চারিদিকটা বেশ ভালোভাবে একটু প্রদক্ষিণ করে নিচ্ছি। কোন দিকে কী আছে একটু দেখে শুনে বুঝে তারপরে অপেক্ষা করব পোপ আসার জন্যে। জানেন তো, ভ্যাটিকান সিটি পৃথিবীর ক্ষুদ্রতম স্বাধীন রাষ্ট্রগুলির মধ্যে সবথেকে ছোট হলেও সংস্কৃতি এবং ধর্মীয় তাৎপর্যের দিক থেকে এটি বিশ্বের এক অন্যতম গুরুত্বপূর্ণ স্থানে পরিণত হয়েছে। ইতালির রোম শহরের কেন্দ্রে অবস্থিত এই দেওয়াল ঘেরা রাষ্ট্রটি রোমান ক্যাথলিক চার্চের প্রাণকেন্দ্র এবং পোপের বাসস্থান। এর আয়তন মাত্র 110 একর, তার মধ্যে 1000-এরও কম মানুষ বাস করে। এখানকার জনসংখ্যা খুবই কম হলেও বিশ্ব পৃথিবীতে এর প্রভাব অপরিসীম। ভ্যাটিকান সিটির ইতিহাস বহু প্রাচীন। খ্রিস্ট ধর্মের উদ্ভবের আগেও এই স্থানটি পবিত্র বলে গণ্য করা হতো। 4th শতাব্দীতে সেন্ট পিটারের সমাধির ওপর নির্মিত হয় এই ব্যাসিলিকা, যেটি খ্রিস্টানদের কাছে এক পবিত্র তীর্থস্থানে পরিণত হয়। বহু শতাব্দী ধরে পোপরা মধ্য ইতালির এক বিশাল অঞ্চল শাসন করতেন, যা পোপীয় রাষ্ট্র নামে পরিচিত। 19 শতাব্দীর মাঝামাঝি সময়ে ইতালির একত্রীকরণের ফলে পোপীয় সাম্রাজ্যের পতন হয়। বহু শতাব্দী ধরে পোপরা মধ্য ইতালির বিশাল অঞ্চল শাসন করতেন, যা পোপীয় রাষ্ট্র নামে পরিচিত ছিল। তবে 19 শতাব্দীর মাঝামাঝি সময়ে ইতালির একত্রীকরণের সময় পোপীয় সাম্রাজ্যের পতন হয় এবং পোপরা এক প্রকার বন্দিদশার শিকার হন। অবশেষে 1929 সালে ইতালীয় সরকারের সাথে ল্যাটেরান চুক্তি স্বাক্ষরিত হয়, যার মাধ্যমে ভ্যাটিকান সিটি একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রে আত্মপ্রকাশ করে। আমাদের সবার মনেই প্রশ্ন জাগে যে ভ্যাটিকান সিটি পৃথিবীর এইটুকু ছোট্ট একটি দেশ কিভাবে তৈরি হলো। মাত্র 110 একর জমির ওপরে দেশ, এটা তো ভাবাই যায় না। তবে এই ছিল এর ইতিহাস। 1000-এরও কম জনসংখ্যা হলে হবে কি, এই দেশের নিজস্ব সমস্ত কিছুই আছে। নিজস্ব সংবিধান, পতাকা, শিলমোহর, ডাক ব্যবস্থা এবং বিচার ব্যবস্থা সহ একটি সম্পূর্ণ স্বাধীন রাষ্ট্র বলা যেতে পারে। যদিও এটি ইউরোপ ইউনিয়নের সদস্য নয়, তবে সেনজেনভুক্ত, যার ফলে আমরা আমাদের সেনজেন ভিসার দ্বারাই এই ছোট্ট দেশটিতে প্রবেশ করতে পেরেছিলাম। কি অসাধারণ সুন্দর কারুকার্য, তাই না? দেখেই যেন চোখ ফেরানো যায় না। ওই যে সামনে দাঁড়িয়ে আছে এত বড় একটি ইমারত, যেটি হলো এখানকার বিখ্যাত সেন্ট পিটার ব্যাসিলিকা চার্চ। তবে আজকে দুর্ভাগ্যবশত এই চার্চে আমাদের মতো সাধারণ মানুষদের প্রবেশ করার কোনো আইন নেই। আজকে তো পুরো ভ্যাটিকান সিটিতে চাঁদের হাট বসেছে। সমস্ত ক্যাথলিক চার্চের যারা ভক্ত আছেন সবাই এসে উপস্থিত হয়েছেন এই পবিত্র কর্মকাণ্ডে নিজেদেরকেও অংশকৃত করার জন্যে। আমরাও অনেক ভাগ্য করে এরম একটি দিনে আসতে পেরেছি। সামনে প্রচুর চেয়ারের ব্যবস্থা করেছেন, যাতে সমস্ত দর্শনার্থীরা এখানে বসতে পারেন। তবে সেদিন রোদ ছিল বেশ কড়া। এই রোদের মধ্যে বসে বেশিক্ষণ সময় অপেক্ষা করা সত্যিই খুব কঠিন হয়ে দাঁড়াবে মনে হচ্ছে। চলুন ছায়রা দেখে বেশ খানিকটা সময় অপেক্ষা করি। এই ফোয়ারাটা বেশ নজর কাড়বে, তাই সুন্দরভাবে বেশ খানিকটা সময় তার নিচেই দাঁড়িয়ে কিছুটা সময় কাটিয়ে আরও যাচ্ছি সামনের দিকে। পোপ এবং ভ্যাটিকান সিটির সুরক্ষার জন্য রয়েছে নিজস্ব বাহিনী, যার নাম সুইস গার্ড। এই বাহিনী তাদের পোশাক এবং সুপ্রাচীন ঐতিহ্যের জন্যে বেশ সুপরিচিত। তাদের ড্রেস অসাধারণ সুন্দরভাবে নিজেদেরকে এনারা বহন করেন। এখন ঘড়িতে সময় সকাল 8টা মতো। এখনও পোপের আসতে প্রায় 2.5 ঘন্টা মতো সময় বাকি। তার আগের থেকে কত মানুষ ভিড় জমিয়েছেন দেখছেন। পুরো জায়গাটা একদম মানুষের ভিড়ে ধরাক্রান্ত হয়ে যাবে। জানেন তো, ভ্যাটিকান সিটি রোমান ক্যাথলিক চার্চের বিশ্ব সদর দপ্তর হিসেবে কাজ করে,
যা বিশ্বের 130 কোটিরও বেশি ক্যাথলিক খ্রিস্টানের আধ্যাত্মিক দিক নির্দেশনা প্রদান করে। এটি ধর্মীয় তীর্থস্থান হিসেবে প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক ও ধর্মপ্রাণ মানুষকে আকর্ষণ করে। এর ঐতিহাসিক গুরুত্ব, অসাধারণ শিল্পকর্ম এবং ধর্মীয় তাৎপর্য এটিকে বিশ্বের মানচিত্রে একটি অনন্য স্থান করে তুলেছে। যদিও এটি আয়তনে ক্ষুদ্র, ভ্যাটিকান সিটি তার আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক প্রভাবের মাধ্যমে বিশ্বের একটি বিশাল অংশকে প্রভাবিত করে চলেছে। ওই যে তখন আপনাদেরকে বলছিলাম না, এখানে যে সমস্ত সুইস গার্ড থাকেন তাদের ড্রেস অন্য রকমভাবেই করা হয়। ওই যে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ওইখানে। আজকে যদিও এখানে গার্ডের সংখ্যা ছিল অনেক বেশি, কারণ যেহেতু এত মানুষের ভিড় উপচে পড়বে, তো মানুষজনকে প্রোটেকশন দেওয়ার জন্য লোকও তো বেশি থাকতে হবে, তাই না? অন্য একটি দেশে এসে তার সংস্কৃতির কাছে দাঁড়িয়ে আরও অনেক বেশি সমৃদ্ধ হলাম। চলুন এরপর তাহলে যাওয়া যাক আরও অন্য স্পটের উদ্দেশ্যে। আমরা এই একটি দিনই আছি রোমে, এর মধ্যেই পুরো রোমে যা কিছু দেখার আছে সবই ঘুরে আসতে হবে। ওই যে এই হলো ভ্যাটিকান সিটির ডোর, যেটির থেকে বাইরে বেরোলেই আমরা সোজা চলে যাব ইটালিতে। এখন কিন্তু আমরা চলে এলাম ইটালির মধ্যেই এই ভ্যাটিকান সিটি নিজের জায়গা করে নিয়েছে অন্য একটি দেশ রূপে স্বতন্ত্রতায়। আর এখানে আজকে যেহেতু প্রচণ্ড মানুষজনের ভিড় ছিল, তাই রাস্তাঘাটে গাড়ি বা সেরম কিছুই দেখা যাচ্ছিল না। হেঁটে হেঁটেই আমাদেরকে অনেকটা রাস্তা যেতে হবে। একটা ছোট্ট কথা তো আপনাদেরকে বলতেই ভুলে গেছি, এখানে যে মুদ্রা ব্যবহার করা হয় সেটি হলো ইউরো। ইউরো যেহেতু ইটালিতেও ব্যবহার করা হয়, নেদারল্যান্ডসেও ব্যবহার করা হয়, তাই আলাদা করে আমাদেরকে আর কোনো টাকা এখানের জন্য তুলতে হয়নি। তবে এই যে রাস্তায় পড়েছে একটি সুন্দর ব্রিজ, জানি না এটির নাম কি, তবে অসাধারণ সুন্দর লাগছে, এতটাই নজর কাটছে যে সামনে গিয়ে না দেখে আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। এখানকার প্রত্যেকটা স্ট্রাকচার এতটাই সুন্দর, এতটাই নিখুঁত যে না দেখে বিশ্বাস করতে পারবেন না। কি অসাধারণ সুন্দর লাগছে না? ওই ব্রিজের ছায়াটা জলের উপরে পড়তে এর রূপ যেন দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। চারিদিক কতটা শান্ত নিরিবিলি দেখতে পাচ্ছেন। এত মানুষের ভিড়, তাও কিন্তু সেরম আওয়াজ পাবেন না। ব্রিজের কারুকার্য কি অসাধারণ সুন্দর, তাই না? অনেকটা লন্ডন ব্রিজের মতো দেখতে লাগছে, তবে এগুলো অনেক বেশি প্রাচীন আর অনেকটাই ঐতিহাসিক স্মৃতির সাথে জর্জরিত। ওই যে একদম দূরে দেখতে পাচ্ছেন সেটি হলো ক্যাসেল সেন্ট অ্যাঞ্জেলো, যেখানে যেতেই পারেন, তবে সেখানে যাওয়ার জন্য টিকিট লাগবে। আমাদের এবারের প্ল্যানে এটা ছিল না, তাই যাওয়া হলো না, তবে দূর থেকে দেখতে বেশ সুন্দর লাগছে। চলুন তাহলে এরপর এই রাস্তাটা ক্রস করে যাই। আর এখন আমরা যাচ্ছি এখানকার আরও অন্যান্য ট্যুরিস্ট স্পটগুলোতে। রাস্তাগুলোর মধ্যে সত্যি মনে হচ্ছে যেন আমি রোমের মধ্যে হারিয়ে যাচ্ছি। ইটগুলো দেখেছেন, সেই রোমান যুগের, 300, 400, 500 বছর ধরে একই রকমভাবে রয়েছে। এনারা সব কিছু এতটাই ভালোভাবে মেনটেন করে রাখেন যে কোনটা কত পুরনো বুঝতে পারবেন না। তাহলে চলুন আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিও ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।